ভারতে এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা কখনো ঘটেনি। 242 জন যাত্রীকে নিয়ে ওড়ার পরেই প্লেন আছড়ে পড়ল আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজ ক্যাম্পাসে। 242 জন যাত্রীর কেউই বেঁচে নেই, কিন্তু হস্টেলে থাকা ডাক্তারি পড়ুয়া তাদেরও অনেকের মৃত্যু হয়েছে। সেই সময় দুপুরে ক্যান্টিনে খাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা। একের পর এক পোড়া দেহ বের হচ্ছে ঘটনাস্থল থেকে। স্তম্ভিত হয়ে গিয়েছে গোটা দেশ। কি ভয়ঙ্কর দুর্ঘটনা! যে বোয়িং ড্রিম লাইনারের বিশাল বড়াই, এয়ার ইন্ডিয়ার সেই বিমানের এই দশা। আরে তো প্রথম নয়, আগেও একাধিকবার দুর্ঘটনার মুখে পড়েছে বোয়িং, প্রশ্নের মুখে পড়েছে বোয়িং। তাহলে কি বোয়িংয়ে বাড়ছে বিপদ? এ পর্যন্ত ভারতের সব থেকে বড় বিমান দুর্ঘটনা আহমেদাবাদের জনবহুল এলাকায় ভাঙল এয়ার ইন্ডিয়ার বিমান। এর আগে 2010-এ ম্যাঙ্গালোরে বড়সড় বিমান দুর্ঘটনা হয়, মৃত্যু হয়েছিল 158 জনের। 1978 সালের 1 জানুয়ারি এয়ার ইন্ডিয়ার বিমানেই দুর্ঘটনা ঘটে, 213 জনের মৃত্যু হয়েছিল। এই তিনটে বড় দুর্ঘটনা দেশের, তিনটেই এয়ার ইন্ডিয়ার। আরও আছে 2020-র অগাস্টে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইটে দুর্ঘটনায় 18 জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার পরেই রয়েছে ইন্ডিয়ান এয়ারলাইন্স। এই দুই সংস্থাই 2010-এ মার্জ করে যায়, নাম হয় এয়ার ইন্ডিয়া লিমিটেড। গত 2 মাসে একাধিক ইস্যুতে এয়ার ইন্ডিয়াকে 15 বার শোকজ করেছিল ডিজিসিএ। এই দুর্ঘটনার পর সংস্থার সিইওকে তলব করা হয়েছে, কিছু করা পদক্ষেপ তো হবেই। সংস্থার বড় ভরসা কিন্তু বোয়িং। সেই বোয়িং নিয়েই কিন্তু বিতর্ক অনেক। আর এই বোয়িং এভিয়েশন ইন্ডাস্ট্রির একচ্ছত্র অধিপতি এই মার্কিন কোম্পানি, এতটাই যে তার বিরুদ্ধে হাজারো অভিযোগ হাওয়ায় হারিয়ে যায় স্রেফ। তাতে উড়ান সাম্রাজ্য টলে না, শুধু একের পর এক বিতর্কের সংখ্যা বাড়তে থাকে। আহমেদাবাদে বোয়িং ড্রিম লাইনার ভেঙে পড়ার পর ফের প্রশ্নের মুখে মার্কিন বিমান সংস্থা বোয়িং। বোয়িং 787 আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে উড়ানের পরেই আছড়ে পড়ে মেডিকেল ক্যাম্পাসে। কি, কেন, কারণ তদন্ত চলবে, কিন্তু প্রশ্ন বারবার কেন বোয়িংয়ে বিতর্ক? গত কয়েক বছর ধরে একের পর এক প্রশ্নের মুখে পড়েছে বোয়িং। বিতর্ক তুঙ্গে ওঠে 2024-এ। বোয়িংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন 2 কর্মী। সেফটি প্রোটোকল না মেনেই উড়ান তৈরির অভিযোগ তোলেন তারা। দক্ষিণ ক্যারোলিনা প্ল্যান্টে উড়ান তৈরিতে মারাত্মক ত্রুটির অভিযোগ ওঠে। নিয়ম না মানার অভিযোগ মেনে নিয়েছিল বোয়িং। জন বার্নেট আর জোসুয়া ডিন। জন 30 বছর ধরে বোয়িংয়ে চাকরি করেছেন, আর জোসুয়া বোয়িং সাপ্লায়ার স্পিরিট অ্যারো সিস্টেমসের হয়ে কাজ করতেন। একদিন জন বার্নেটের রহস্যজনক মৃত্যু হয়, পুলিশের দাবি আত্মহত্যা। হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় জোসুয়া ডিনের। একাধিক ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ, রেডিও ফ্রিকোয়েন্সিতে সমস্যা, রক্ষণাবেক্ষণের সমস্যা, বারবার অভিযোগ উঠেছে বোয়িংয়ের বিরুদ্ধে। প্রতিবারই পাশ কাটিয়ে গিয়েছে বোয়িং। বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে এই মার্কিন কোম্পানি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। অথচ এই বোয়িংয়ের ওপরেই ভারতের এভিয়েশন সেক্টর অনেকটা নির্ভরশীল। গোটা বিশ্বেই আর এক বিমান তৈরির সংস্থা এয়ারবাসকে রীতিমতো বোয়িং টক্কর দেয়। ভারতও কিন্তু বোয়িংকে এড়িয়ে চলতে পারে না। সব সংস্থাতেই বোয়িংয়ের তৈরি বিমানের ছড়াছড়ি।
বিতর্ক এই দেশেও হয়েছে বোয়িংয়ের এই 787 ড্রিম লাইনার নিয়ে। চলতি বছরেই বোয়িংয়ের এই বিমানের যন্ত্রাংশের ভুয়ো সার্টিফিকেশন নিয়ে অভিযোগ তোলে ইতালি। আহমেদাবাদে যে বিমান ভেঙে পড়ে তা বছর দশেক পুরনো। বিমানের সিট সহ একাধিক বিষয় নিয়ে এয়ার ইন্ডিয়ার এই সব বিমান নিয়ে আগেও বারে বারে অভিযোগ তুলেছেন যাত্রীরা। বিমান রক্ষণাবেক্ষণ নিয়েও অভিযোগ। আহমেদাবাদের উড়ানে অতিরিক্ত জ্বালানি ভরা হয়েছিল কিনা তা নিয়েও শুরু বিতর্ক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বিমান দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠবে না কেন বলুন তো? ওই যে জ্বালানি, এত জ্বালানি নিয়ে আছড়ে পড়লো, তারপর বিস্ফোরণের ছবি দেখেছেন। বিমানবন্দর লাগোয়া বিজে মেডিকেল কলেজ হোস্টেলে ধাক্কা বিমানের। সেই সময় ক্যান্টিনে খাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা, যেরকম শুরুতেই বললাম 50 থেকে 60 জন আবাসিক ডাক্তার তারা ছিলেন। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্যাম্পাসের মধ্যে মৃতদেহ, এবং একের পর এক সেই সমস্ত মৃতদেহ যখন বের করে আনা হচ্ছে চোখে দেখা যায় না। তারা তো জানেনই না আকাশ থেকে কোন আগুন পাখি নেমে আসছে এবং ছারখার হয়ে যাবে সব কিছু। আকাশে যারা উড়েছিলেন তারা জানেনই না যে এই রকম পরিস্থিতি হবে আকাশে ওড়ার মুখে, এবং বিমান নামবে মেডিকেল কলেজের ওপর, তারপর মারাত্মক বিস্ফোরণ। যে বিস্ফোরণে এই ছবি, মেডিকেল কলেজের ভেতরে পোড়া ছাই, পোড়া দেহ। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। 242 জন বিমান যাত্রীর কেউ বেঁচে নেই, এবং এই ডাক্তারি পড়ুয়ারা, তাদের কতজনের মৃত্যু হয়েছে? সংখ্যাটা কমপক্ষে 5 তো হবেই, কিন্তু আর কতজন রয়েছেন, কতজনের মৃত্যু রয়েছেন সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। কারণ আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। যেভাবে বিমান হস্টেলের ভেতরে ঢুকে গিয়েছে, ঢুকে যাওয়ার পরে বিশাল বিস্ফোরণ, সেই বিস্ফোরণে কতজনের মৃত্যু হয়েছে হোস্টেলের ঘরে ঘরে খোঁজ চলছে। ইতিমধ্যেই সেখানে এনএসজি নেমেছে, দমকল কর্মীরা রয়েছেন, পুলিশ রয়েছেন, তারা প্রত্যেকে হস্টেলের ধ্বংসস্তূপে গিয়ে গিয়ে তল্লাশি চালাচ্ছেন। শ্যাম গোহিল সেই সময় হস্টেলেই ছিলেন, তিনি ডাক্তারি পড়ুয়া। ঠিক কি হয়েছিল এই সময় আমরা শ্যামের কাছ থেকে জানার চেষ্টা করি। श्याम जी, क्या हुआ था उस वक्त, आप क्या कर रहे थे? श्याम, सुनाई दे रहा है? শ্যামের সাথে আবার যোগাযোগ করছি, কারণ নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ ওই জায়গায়। যেরকম ছবি আপনাদের দেখাচ্ছে, একেবারে লন্ডভন্ড অবস্থা। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি, কারণ ঠিক কী পরিস্থিতি হয়েছিল সেই সময়, কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা শ্যামের কাছ থেকে জানবো। গ্রাউন্ড জিরো থেকে জি 24 ঘন্টার প্রতিনিধির প্রতিবেদন আপনাদের দেখাই। मेघाणी नगर इलाके में आप यहां पर मेरे सामने देख रहे हैं, मेघाणी नगर इलाके में जो अस्पताल है, सिविल अस्पताल का जो रेसिडेंट डॉक्टर का जो बिल्डिंग है, वहां पर ये प्लेन जाकर टकराया था। और इस जो बिल्डिंग की हालत है वो यहां पर आप देख रहे हैं, करीब 500 से भी ज़्यादा जो लोग हैं वो यहाँ पर रहते थे, और ख़ासतौर पर जो सिविल अस्पताल के रेसिडेंट्स हैं वो भी यहाँ पर रहते थे। जो जानकारी मिल रही है उसके मुताबिक करीब 1 बजे के आसपास जब ये पूरा हादसा हुआ, उस वक्त काफ़ी बड़ी तादाद में जो रेसिडेंट डॉक्टर्स और जो लोग यहाँ पर रहते थे उनका लंच चल रहा था। जो अभी जानकारी मिल रही है उसके मुताबिक करीब 50 से भी ज़्यादा डेड बॉडीज़ को यहाँ से निकाल लिया गया है, और अभी आप देख रहे हैं कि रेस्क्यू ऑपरेशन और आग को ठंडी करने का काम अभी भी जारी है। यहाँ पर आप देख सकते हैं कि जो राज्य सरकार के मिनिस्टर्स हैं वो सारे लोग अभी यहाँ पर पहुँच चुके हैं, लेकिन मौत का आंकड़ा है। सबसे बड़ा सवाल यही है कि आखिरकार मौत का आंकड़ा कहां तक पहुंचता है, क्योंकि करीब 242 से ज़्यादा जो यात्री सवार थे, और उसके बाद ये रिहायशी इलाके में प्लेन जा टकराया है। उसके कारण ऐसा लग रहा है कि कहीं ना कहीं जो मौत का आंकड़ा है वो काफ़ी बड़ा हो सकता है। हालांकि अभी भी रेस्क्यू ऑपरेशन और लोगों को अस्पताल में पहुंचाने का काम जारी है। सेना और फायर ब्रिगेड के जवान यहाँ पर तैनात हैं। इस तरफ मैं आपको दिखाना चाहूँगा, आप यहाँ पर देखिए, यहाँ पर कितनी बड़ी तादाद में जो
फायर ब्रिगेड के जवान हैं वो पहुंच चुके हैं और ख़ास तौर पर जो 108 एम्बुलेंस है जिसके ज़रिए इस एरिया के आसपास के सभी जो अस्पताल है वहां पर लोगों को पहुंचाया जा रहा है, जो घायल उनको पहुंचाया जा रहा है। और अभी प्रशासन की सबसे बड़ी जो इम्तिहान है, वो सबसे बड़ा इम्तिहान वही है कि कम से कम लोगों की मौत हो और ख़ास लोगों जो घायल है उन लोगों को कैसे भी बचाया जाए। यहाँ से देखिए, दूर से यहाँ से देखिए, यहाँ से आप देख सकते हैं कि कितना मलबा यहाँ से नज़र आ रहा है। सारी चीज़ों को अभी ब्लॉक कर दिया गया है, मलबा वहाँ पर पड़ा हुआ है और उसमें कुछ लोग दबे हो सकते हैं, ऐसा माना जा रहा है। देखना ये होगा कि ये रेस्क्यू ऑपरेशन कब पूरा होता है और आखिरकार किस तरीके की जानकारियाँ यहाँ पर निकल कर सामने आती है। इस समय अहमदाबाद के मेघाणी नगर इलाके से दीक्षित सोनी, जी न्यूज़। শ্যাম গোহিল তার সঙ্গে কথা বলাবো, আমরা কথা দিয়েছিলাম। श्याम जी आप हैं लाइन पे? हाँ, लाइन पे हूँ मैं। आप श्याम जी, आप उस वक्त क्या कर रहे थे और क्या हुआ था? मैं ऐसा हूँ, मैं फाइनल ईयर में हूँ, तो मेरा टाइम खत्म हो चुका था मैथ का। तो मैं खाने के बाद अपने हॉस्टल पे जस्ट पहुँचा ही था। आप हॉस्टल में पहुँच ही रहे थे? हाँ, जस्ट पहुँचा था, 5 मिनट हुआ था। और आपके आंखों के सामने पूरा हुआ ये? हाँ, मैंने देखा ऐसा कुछ आवाज आया था, तो मैंने अपनी खिड़की से देखा, क्योंकि तो ऐसे तो 50 मीटर हो गया मेरे हॉस्टल और मेस के बीच का डिस्टेंस। तो देखा तो मैंने ऐसा कुछ आवाज आया, तो मैंने बाहर जाकर देखा तो पता चला कि भाई ऐसा कुछ ब्लैकआउट का क्लाउड है और ज़्यादा सा प्लेन क्रैश हुआ था, वो मुझे कन्फर्म हुआ। और तभी ऐसे लोग जमा हो गए थे और मैंने देखा तो वहीं मैंने सब कलीग्स वहाँ गए और हेल्प के लिए देखा तो कोई इमरजेंसी है या फिर नहीं, ऐसे कुछ देखा। श्याम जी, एग्जैक्टली कहाँ पे वो प्लेन आके गिरा? हॉस्टल के किस साइड पे? कैंटीन में? ओके, हाँ ना, कैंटीन नहीं थे, वो हमारी मेस है और ऐसा है कि वहाँ रेसिडेंस एरिया भी है, डॉक्टर सब लोग वहाँ रेसिडेंट करते हैं। तो ऐसे पीछे से लैंड टेक ऑफ हुआ था और टेक ऑफ हुआ था तो उसका जो फ्रंट पार्ट था वो ऐसे जस्ट क्रैश ही हुआ था और बाद में वो आगे जाके सब बस्ट हुआ होगा। तो ऐसे कुछ देखा मैंने, बर्न आउट और बस्ट। आप श्याम जी, इसी जगह पे आपको पूछना चाहेंगे, हालात तो अभी कंफर्म नहीं हो पा रहा है, क्या लगता है आपको, मतलब कितने जन मारा जा सकता है, क्या लगता है आपको? ओके, पैसेंजर का कुछ पता नहीं है अभी, तो पैसेंजर कितने अभी ऐसे इंजर्ड है, कितने स्टेबल है, कितने अभी दिख नहीं रहे। तो ऐसे यूजी बॉयज हमारे मेस में वो लंच कर रहे थे, उसमें से 30 या 40 लोग अभी 30-40 लोग वहाँ पे थे उस वक्त? हाँ, उससे ज्यादा लोग हो गए आने के लिए, 50 प्लस हो गए। तो मतलब डेथ टोल अभी भी बढ़ सकता है क्या? मतलब मौत आने की खबर और भी आ सकते हैं? हाँ, अभी कैसा है कि अभी रिकवरी होगी फिर ऐसा पता चलेगा, क्योंकि अभी भी चालू है हमारी और ड्यूटी, देख रहे हैं कि भाई कितने लोग आ रहे हैं, कितने लोग जा रहे हैं और हम ट्राई कर रहे हैं कि मैक्सिमम लोगों से हम ज्यादा सेव कर पाए। आपके पास कुछ खबर आया है कितने जन मारे जा चुके हैं? अभी ऐसा है कि हमारे ऐसे जूनियर में से 5 या 6 लोग की अभी डेथ मुझे सुनने में आया कि 5 से 6 लोग डेथ हो चुके हैं और बाकी सब स्टेबल है। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বহুত বহুত শুক্রিয়া শ্যামজি। যেরকম বললেন শ্যাম গোহিল, তিনি যে সময় হোস্টেলে আসছিলেন, ঢুকছিলেন, ঠিক সেই সময় এরকম ভয়ঙ্কর একটা ঘটনা। সেই সময় হোটেলে অনেকে খাচ্ছিলেন, কেউ রুমে ছিলেন, 40 থেকে প্রায় 30 জন ছিলেন সেখানে। 5 থেকে 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, বাকিদের কি অবস্থা খোঁজ চলছে। কিন্তু কেন ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান এখনো পর্যন্ত সূত্রের যে খবর, বিমানের জ্বালানি ট্যাঙ্কে 58,000 লিটার জ্বালানি ছিল। বিমানের পাইলট সুমিত সবরওয়ালের 8,000 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল। বিমানের ফার্স্ট অফিসার বা কো পাইলট ক্লিভ সুন্দরের 1,000 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল। কিন্তু তারপরেও ডিজিসি এর তরফ থেকে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে, হয়তো পাখির ধাক্কায় এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে এবং ঠিক এই জায়গাতেই প্লেন যখন পরে ওই বিপুল জ্বালানিতে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয় এবং তাতে মৃত্যু। আর বারবার যেভাবে প্রশ্ন তুলছি,
উড়ানের কিছুক্ষণের পরে যেভাবে জনবহুল এলাকায় এয়ার ইন্ডিয়ার এই প্লেন ভেঙে পড়লো, তাতে তো প্রশ্ন উঠবেই, গোটা বিশ্ব জুড়ে প্রশ্ন উঠবে। দেখে নেবেন, প্লেনের যাত্রীরা বেঁচে নেই, প্লেন যে জায়গায় ভেঙে পড়েছে সেখান থেকে একের পর এক মৃতদেহ বের করা হচ্ছে। মৃতের সংখ্যা কোথায় দাঁড়াবে? বোয়িংয়ের কম্পিটিটর এয়ারবাস, বোয়িং নিয়ে কথা বলছি, ভারতেও অনেক ক্ষেত্রে এয়ারবাসে ব্যবহার রয়েছে। এদেশে এয়ারবাসের কিন্তু বড়সড় দুর্ঘটনা সেভাবে নেই। কোভিডের আগে এয়ারবাসে বিমানের দুর্ঘটনার সংখ্যা বেশ ভালো রকম ছিল, কিন্তু কোভিডের পর পুরো বিষয়টা উল্টে যায়, বোয়িং এয়ারবাসকে ছাপিয়ে যায়। ব্যবসা এখন এই ঘটনার পর কার কত ঘুরবে সে তো সময় বলবে, কিন্তু এতগুলো প্রাণের দাম কে দেবে? এয়ার ইন্ডিয়া, বোয়িং, না অসামরিক বিমান পরিবহন মন্ত্রক? প্রশ্ন উঠবে না? প্রশ্নটা উঠছে এই জায়গা থেকে, কারণ এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার বিমান, বোয়িং ড্রিম লাইনার, সেই বিমান ভেঙে পড়েছে। বিমানকর্মী সহ 242 জন যাত্রী বিমানে ছিলেন। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, সব যাত্রীর মৃত্যু হয়েছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তার মৃত্যু হয়েছে, এবং একের পর এক যেভাবে পোড়া দেহ বের করা হচ্ছে সে দৃশ্য মর্মান্তিক। এবং সব থেকে বড় কথা, যেরকম আমরা কিছুক্ষণ আগে স্যাম গোহিলের সাথে কথা বলছিলাম, তিনি চিকিৎসক, পড়াশোনা করছেন ওই যে রেসিডেন্সিয়াল এরিয়া ডাক্তারদের জন্য, সেইখানে যখন এইভাবে যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, হোটেলের মধ্যে ঢুকে যায় সেই বিমান এবং তারপর ওই রকম বিপুল বিস্ফোরণ, কতজনের মৃত্যু হয়েছে। জি 24 ঘন্টার তরফ থেকে সেই হোস্টেলের মধ্যে একেবারে ছড়ানো ছেটানো ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি, পোড়া দেহ পড়ে রয়েছে, এবং কতজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। এবং ঠিক এই জায়গা দাঁড়িয়ে আশঙ্কা হচ্ছে যে সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারে। 242 শুধু নয়, 5 থেকে 6 জনের মৃত্যু মোটামুটি নিশ্চিত হয়েছে জুনিয়র ডাক্তারদের। তারপর মৃতের সংখ্যাটা গিয়ে কোথায় যাবে তা নিয়ে প্রশ্ন উঠবে না? আর এই বোয়িং নিয়ে তো প্রশ্ন উঠছেই, পৃথিবীর আকাশে বোয়িংয়ের এই অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। আর বোয়িংয়ের বাড়াবাড়ির ফল ভুগতে হয়েছিল সুনিতা উইলিয়ামসদের, মনে আছে? পৃথিবীর আকাশের প্লেনগুলো ঠিকমতো চালাতে পারে কিনা সন্দেহ, বোয়িংয়ের স্বপ্ন ছিল মহাকাশ পাড়ি দেওয়া। ব্যাস, যা হওয়ার তাই হয়েছিল। বোয়িংয়ের স্টার লাইনারে করে, এটা ড্রিম লাইনার আর সেটা ছিল স্টার লাইনার, আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা। 8 দিনের যাত্রা কত মাসে গড়িয়েছিল ভাবুন। শেষ পর্যন্ত ইলন মাস্কের স্পেস এক্সের দ্বারস্থ হতে হয়েছিল নাসাকে। Ignition and liftoff of Starliner and Atlas V. And liftoff of American Heroes. Atlas V carrying 2 American heroes. বোয়িংয়ের স্টার লাইনারের এক্সপেরিমেন্ট ছিল। বরাবরই ঝুঁকি নিতে পছন্দ করেন সুনিতা, তাই না বলেননি। গত বছর জুনে সেই স্টার লাইনার করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে যান সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর। নাসার বোয়িং ক্রু ফ্লাইট টেস্টের অংশ হিসেবে গিয়েছিলেন তারা, কিন্তু ফেরা হয়নি। বোয়িংকে নিয়ে বিতর্ক প্রচুর। এমনি কমার্শিয়াল ফ্লাইটেই বোয়িংকে নিয়ে নানান রকম প্রশ্ন, তার উপরেই স্পেসশিপ। আশঙ্কা সত্যিই করে স্টার লাইনারে গন্ডগোল দেখা যায়। ঝুঁকি না নিয়ে তাই সুনিতাদের সেটায় আর ফেরানো যায়নি। ঝুঁকি নিয়ে গিয়েছিলেন, ঝুঁকি নিয়ে আর ফেরাতে পারল না নাসা। নাসা জানিয়েছিল বোয়িংয়ের স্টার লাইনারের প্রপালশনে কিছু সমস্যা দেখা দিয়েছিল। স্টার লাইনারের 28টি থ্রাস্টারের মধ্যে 5টি বিকল হয়ে যায়। একাধিক জায়গা থেকে হিলিয়াম গ্যাস লিক করতে থাকে। সেই অবস্থায় 2 মূল্যবান প্রাণকে বিপদে ফেলতে চায়নি নাসা। কিন্তু প্রশ্ন উঠেছিল, যেখানে একের পর এক বিতর্ক বোয়িংকে নিয়ে, তাদের তৈরি প্লেনের মান নিয়েও যেখানে প্রশ্ন, সেখানে এরকম একটা সিরিয়াস স্পেস মিশনে বোয়িংকে অনুমতি দেওয়া কি কারণে? কারণ 2016 থেকেই বেগ দিচ্ছিল এই স্টার লাইনার মিশনে। একের পর এক ফাঁক করে বেড়েছিল খরচের বোঝাও। ওই অবস্থায় উইলিয়ামস ও বুচকে ছাড়াই গত বছর সেপ্টেম্বরে নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড স্পেস হারবারে ফিরে আসে বোয়িংয়ের স্টার লাইনার। স্পেসশিপটিতে কোনো ক্রু ছিল না, অটোমেটিক মোডে পৃথিবীর দিকে আসে। সেই প্রথম মানুষ নিয়ে মহাকাশে পাড়ি দেয় বোয়িং স্টার লাইনারের মতো যান। এর আগেও টেকনিক্যাল সমস্যায় পিছিয়ে ছিল 1 মাসের মতো এই অভিযান। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
তো এইখানে অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে বোয়িং আর এয়ারবাসের মনোপলি রয়েছে। এয়ার ইন্ডিয়ার এই যে ড্রিম লাইনার বোয়িং বিমান প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে রয়েছে, একেবারে প্রথম সারির বিমান বলে বলা হয়। বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। দুপুর 1:38 পরে বিমান ভেঙে পড়েন। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছে যাবেন। 169 জন ভারতীয় ছিলেন বিমানে, 53 জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডার, 7 জন পর্তুগিজ নাগরিক ছিলেন। স্থানীয়রা, প্রত্যক্ষদর্শীরা, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলছেন তারা, আসুন শোনাই। क्या देखा आपने? मैं यहीं मेरे ऑफिस में बैठी थी, जैसा धड़ाका हुआ मैं वहाँ ऑफिस से वहाँ गई। बहुत बड़ा प्लेन क्रैश हुआ था, तो बहुत धुआं और आग लगी थी। जो डॉक्टर्स के फ्लैट थे उनको बहुत डैमेज हुए हैं, और उसमें से कितने डॉक्टरों को हमने निकाला है, लोकल कार्यकर्ता और सब मिलके। बाद में जो प्लेन में से निकाले हैं वो लोग भी बहुत बड़ी दुखद दुर्घटना। बहुत की मौत कुछ अभी कोई अंदाजा नहीं लग रहा है। कार्गो की इंडस्ट्री में बिजनेस करता हूँ, एयरलाइंस में। मेरा पीछे यहाँ 200 मीटर पहले ऑफिस है, रिया एयर कार्गो एक्सप्रेस। यहाँ पे जो ऑफिस है बाहर निकला तो मैंने देखा कि आवाज़, जोर से आवाज़ आया विंग्स का, फिर पूरा धुआं भर गया। लोग यहाँ से भगदड़ मची। उसके बाद आके देख रहे थे ये हादसा की स्थिति। आने के बाद देखा कि पूरा मलबा बिखरा हुआ, आग लगी है, पूरा धुआं गुब्बारा है, कुछ भी दिखाई नहीं दे रहा, समझ में नहीं आ पा रहा था क्या है। हाँ, उसके बाद पता चला कि ये विंग्स गिरा हुआ है, फ्लाइट वो किया। फिर प्रशासन ने चारों तरफ से घेर लिया। पता नहीं कितने कैजुअलिटी वो नहीं बताते। वो पूरा बिल्डिंग है जो डॉक्टर रहते हैं उस बिल्डिंग में, रेजिडेंशियल बिल्डिंग है, उसमें डॉक्टर रहते हैं। जो सिविल नहीं वो सरकारी बना के, हाँ रेजिडेंशियल बिल्डिंग है जो सरकारी बना रखा है। रहते हैं लोग, वो दोनों बिल्डिंग में लोग रहते हैं। সময় অনেকটা গড়িয়ে গিয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে উদ্ধার কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি। কারণ এই ধরনের দুর্ঘটনা আমাদের দেশে বিরল, যেখানে একটা প্লেন, যাত্রীবাহী প্লেন ঢুকে যাচ্ছে মেডিকেল কলেজের হোস্টেলে এবং সেখানে বিপুল বিস্ফোরণ। মৃত্যু হয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ধরে নেওয়া যায় অনেক হয়তো ভিভিআইপিও থাকতেও পারেন। খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়ে শোকস্তব্ধ রাজনৈতিক মহলও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক জ্ঞাপন করেছেন, তিনি আসবেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসবেন। গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ কথা বলেছেন, সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। সেই মতো এনএসজি মোতায়েন করা হয়েছে, উদ্ধার কাজ জোর দমে চলছে। কিন্তু বিজয় রূপানির এভাবে মৃত্যু, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এভাবে মৃত্যু অনেকেই মন থেকে মেনে নিতে পারছেন না। শোকাহত তার পরিবার। अंजलि बहन वहीं पर थे लंदन में, हाँ करीब वो 1 महीने पहले उधर गए, और विजय भाई भी उनके लेने के लिए या तो साथ में मिलने के लिए जाने वाले थे। डेट पता नहीं था, आज कुछ भी पता नहीं, लेकिन आप सब यहाँ पर आ गए तो हमको भी वैसा महसूस होता है कि देयर इज समथिंग। हमारे पास सूचना आई थी, वो आज निकलने वाले थे, पहले तो बाद में निकलने वाले थे, लेकिन उसकी टिकट आज की हो गई। और हमको मैसेज मिला है कि ये प्लेन क्रैश हो गया है, उसमें विजय रूपाणी थे, लेकिन ये कंफर्म न्यूज नहीं है। हम तो बहुत चिंतित है, हम बाजू में ही रहते, मैं ज्यादा नहीं बोल सकती। বিমান দুর্ঘটনা আগেও হয়েছিল। 2020 7ই আগস্ট কোঝিকোড বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। আবার এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় 17 জনের মৃত্যু হয়, আহত হয়েছিলেন 138 জন। 2010 বেঙ্গালুরু বিমানবন্দর অবতরণের সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় 158 জনের মৃত্যু হয়েছিল। পাটনা বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় অ্যালায়েন্স এয়ারের বিমান ভেঙে পড়ে। সালটা 2017 জুলাই 60 জনের মৃত্যু হয়। আরেকটু আগে যদি যাই, 96 সালের 12 নভেম্বর দিল্লির পশ্চিমাংশে সৌদি আরবের বিমানের সঙ্গে কাজাখস্তানের বিমানের সংঘর্ষ হয়েছিল, 359 জনের মৃত্যু হয়েছিল। 26 এপ্রিল 1993 ঔরঙ্গাবাদ থেকে টেক অফের সময় রানওয়েতে ট্র্যাকের সঙ্গে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানের সংঘর্ষ, মৃত 55, আহত 66। অনেক দুর্ঘটনা ঘটে গিয়েছে, অনেক দুর্ঘটনা দেখতে হয়েছে আমাদের, কিন্তু এভাবে এই রকমের মারাত্মক, মর্মান্তিক, ভয়ঙ্কর দুর্ঘটনা আগে কখনো দেখেনি দেশ। প্রফুল্ল প্যাটেল, প্রাক্তন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী, কি বলছেন তিনি শোনাবো।
It's a very tragic and a very sad day, and we all are very concerned and worried that such an accident has taken place. Our condolences to the victims and their families, and I pray, I hope any survivors are there for their speedy recovery. আর বারবার কেন ভয়ঙ্কর কথা বলছি, কেন গোটা বিষয়টা মর্মান্তিক যে কথা বলছি, তা হলো হস্টেলের বিষয়টা। এবং আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে, বিমান দুর্ঘটনার সময় যেরকম ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা যে ছবি দেখেছি, হস্টেলের মধ্যে ঢুকে রয়েছে সেই বিমান, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিমানবন্দর লাগোয়া বিজে মেডিকেল কলেজের এই হোস্টেল, সেই সময় ক্যান্টিনে জুনিয়র ডাক্তাররা খাচ্ছিলেন, 50 থেকে 60 জন আবাসিক ডাক্তাররা ছিলেন। সেই হোস্টেলে এখনো পর্যন্ত মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কতজনের মৃত্যু হয়েছে আর কত মৃতদেহ এখনো পর্যন্ত ধ্বংসস্তূপে রয়ে গিয়েছে তার খোঁজ চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।